একদম শুরুতে আমি তোমার জন্য যেই বিষয়টি রেখেছি, তা হলো ভাইয়া তোমার প্রশ্ন নির্বাচন, কোশ্চেন সিলেকশন। তুমি প্রশ্ন হাতে পাওয়ার পরে, তুমি সাপোজ একটা প্রশ্ন হাতে পেলা, প্রশ্ন হাতে পাওয়ার পরে তোমার মনে হবে কি ভাইয়া যে আমি আল্লাহর হস্তে বিসমিল্লাহ বলে লেখা শুরু করে দেই, কিন্তু বিসমিল্লাহ বলে শুরুতে লেখা শুরু করা যাবে না, একটা কাজ করতে হবে। তুমি প্রশ্নটা হাতে পেয়েছো, এটা তোমার প্রশ্ন। পাওয়ার পরে তুমি দেখলা প্রথম নাম্বার 1 নাম্বার যে সিকিউটা আছে, এটা মোটামুটি তুমি পারো, তুমি ধুমায় লেখা শুরু করলা। হঠাৎ করে মানে ক খ পারো দেখে কনফিডেন্সের ঠেলায় লেখা শুরু করে দিছো। ঘতে গিয়ে দেখতেছো আই হাই, আমি তো 2 নাম্বারটার ঘ সহ 4টাই ভালো পারতাম, তাহলে আমার তো 1 স্কিপ করা উচিত ছিল, আমার 2 নাম্বার লেখা উচিত ছিল। অথবা এই পেজে, প্রশ্নের এই পেজে 3টা সিকিউ লেখা আছে, পরের পেজে 3টা সিকিউ, তারপরের পেজে 2টা সিকিউ, 8টা সিকিউ থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। এই 8টা সিকিউ এর তুমি প্রথম পেজের 4টা দেখে খুশির ঠেলায় অ্যান্সার করা শুরু করছো। হঠাৎ করে 3 নাম্বারটা অ্যান্সার করতে গিয়ে গতে যেয়ে দেখো তুমি আর পারতেছো না, ঘ পারো, কিন্তু পরের পেজে যে সিকিউ আছে সবগুলো তুমি পারো। তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে তাহলে প্রশ্ন সিলেকশন এন্ড ব্রেন স্টর্মিং, এটা আমি এখানে লিখতে ভুলে গেছি। তোমাকে প্রশ্ন হাতে পাওয়ার পরে ব্রেন স্টর্মিং করতে হবে অ্যাট লিস্ট 10 মিনিট, সর্বনিম্ন 10 মিনিট। তুমি আর কমও করতে পারো, কিন্তু 5 মিনিটের কম ব্রেন স্টর্মিং করিও না। কি করবা, এই 8টা সিকিউ তুমি উদ্দীপক পড়বা। আগে পড়বা ক খ, দেখি তুমি ক পারো কিনা, খ পারো কিনা, তারপরে সিকিউ এর প্রত্যেকটার উদ্দীপক পড়বা। পরে তুমি ব্রেনস্টর্মিং করবা যে আচ্ছা আমি তাহলে এর ভিতরে সবচেয়ে বেটার অবস্থায় আছে এই পাঁচটা লিখবো। শুধু ভাবার পরেই লেখা শুরু না, এরপরে ভাববা যে কোনটা কতটুকু করে লিখবা। সাইজ ম্যাটার, সবগুলো সাইজ ঠিকঠাক রাখতে হবে। অনেকে বলে না সাইজ ডাজন্ট ম্যাটার, সাইজ ম্যাটার করে সিকিউ লেখার ক্ষেত্রে। তাহলে তোমার প্রত্যেকটাকে প্রথমে ব্রেনস্টর্মিং করে ঠিক করে ফেলতে হবে কতটুকু করে লিখবা। এখন যে কাজটা করবা ভাইয়া, প্রশ্ন সিলেকশন শেষ, আসো সেকেন্ড পার্টে। তোমাকে এবার সঠিক স্ট্রাকচার এবং সঠিক মাপ নির্ধারণ করতে হবে প্রত্যেকটা সিকিউর জন্য। আমি যদি তোমাকে একটু দেখিয়ে দিই যে সাপোজ তোমার একজন ফ্রেন্ড এই খাতাটা লিখতেছে, আর একজন এই খাতাটা লিখতেছে। ওকে, স্কেল কিভাবে করবো ভাইয়া? অনেকে কি করে জাস্ট হচ্ছে ধরো যে এই পাশে স্কেল করে, এটা করে। আবার যারা স্মার্ট অনেকে কি করে, তোমার এলাকায় পাওয়া যায় কিনা আমি জানি না, অনেক জায়গায় পাওয়া যাবে, এই যে এই ধরনের স্কেল পাওয়া যায়, চারদিকে স্কেল করার। হ্যাঁ, মানে চারদিকে মার্জিন করার স্কেল পাওয়া যায়, তুমি এইভাবে চতুর্দিকে স্কেল করে ফেলা। ঠিক আছে, চারদিকে মার্জিন করলা, এটা হচ্ছে একটু স্মার্ট। এটাও লিখতে পারো, মানে জাস্ট দুই দিকে তুমি মার্জিন করতে পারো। হ্যাঁ, জাস্ট দুই দিকে মার্জিন করতে পারো, বাট চারদিকে করাটা বেটার। আচ্ছা, এইটা নিয়ে খুব একটা প্যারা হবে না, এটা না করলে না করো, সমস্যা নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কোন স্ট্রাকচারে লিখবো, কতটুকু লিখবো। আমি তোমার একজন স্টুডেন্ট নাম হচ্ছে মিস্টার যদু। হ্যাঁ, যদু ধরো এইভাবে লিখতেছে, আর একজনের নাম ধরো যে হচ্ছে কি, ধরো একজনের নাম হচ্ছে জরিনা, আরেকজনের নাম হচ্ছে জারিন। একজনের নাম কি জরিনা, আরেকজনের হচ্ছে জারিন। এই যে জরিনা, জরিনা কিভাবে খাতা লেখে, জারিন কিভাবে লেখে দেখো। শেষে বলে দেবো তুমি কোন স্টাইলে তোমার লেখা উচিত হবে। জরিনা প্রশ্নটার এইখানে লিখতেছে কি 1, এইভাবে লিখছে, লিখে তারপরে এখানে লিখলো ক, লিখে সে লেখা শুরু করছে, লিখতেছে এইখানে আবার ছোট্ট করে একটা ক লিখছে, লিখে লিখতেছে, এখানে আবার গ লিখছে, লিখে লিখতেছে। কোনো থামাথামি নাই, কোনো স্ট্রাকচার নাই, কোনো পদ্ধতি নাই। জারিন কি করে দেখো, জরিনার মতো জারিন করবে না, জারিন একটু স্মার্ট। সে ঠিক এই খাতার মাঝখানে লিখবে 1 নং প্রশ্নের উত্তর। জরিনা কি করছিল, ছোট্ট করে এখানে জাস্ট 1 লিখে একটা টান দিয়েছিল, কিন্তু জারিন মাঝখানে সুন্দর করে লিখলো 1 নং প্রশ্নের উত্তর, তারপর একটুখানি ডিজাইন করে দিল নীল কালি দিয়ে। ভুলেও এখানে রেড কালার ইউজ করা যাবে না, শুধু রেড না, রেডের গ্রুপের কোনো কিছু না, পিঙ্ক ইউজ করা যাবে না, কারণ পিঙ্ক কিন্তু অনেকটা রেডের সাথে ক্লোজ, এগুলো হচ্ছে অফিসিয়াল কালার, এগুলো কোনো স্টুডেন্ট ইউজ করতে পারবে না খাতায়। তাহলে কি ইউজ করতে পারে, ব্লু ইউজ করো। ওকে, মানে তোমরা নীল ইউজ করো। 1 নং প্রশ্নের উত্তর। তারপর সে ক লিখবে কোথায় জানো, সে তোমার কটা লিখবে ঠিক এই জায়গায়, ঠিক খাতার মাঝখানে কটা লিখে সে তার মতো করে স্টাইল করতে পারে, সে বক্স সিস্টেম করে দিতে পারে, নিচে দাগ দিয়ে দিতে পারে, তার ইচ্ছা। অথবা এইভাবে না লিখে সে এইভাবেও লিখতে পারে, যে কোনো স্টাইল করতে পারে। আবার অনেকে তোমার এটাও করে, কিরকম করে, যে এরকম করে, মানে তুমি যেভাবে করো প্যারা নাই, জাস্ট ক এটা যেন হাইলাইট হয়, সুন্দর দেখা যায়। ওকে, ক লিখে সে কি করবে, জানেন হচ্ছে একটা প্যারা করবে, জাস্ট 2 লাইন লিখলো ক। লেখার পরে এইখানে সে 1.5 থেকে 2 লাইন পরিমাণে স্পেস রাখবে, খালি রাখবে, খালি রেখে তারপরে ঠিক খাতার মাঝখান বরাবর এখানে সে খ লিখবে, লিখে আবার একটা বক্স স্টাইল করে দিল। কিন্তু আমাদের জরিনা কি করেছিল, সে কিন্তু দেখো এই যে লিখতেইছিল, কোনো প্যারা নাই। খতে কি করতে হবে ভাইয়া, খতে তোমাকে 2টো প্যারা করতে হবে। খতে কয়টা প্যারা করতে হবে ভাইয়া, এখানে একটা প্যারা করো, করে লেখো, জাস্ট মূল লাইনটুকু লেখো, তারপরে এটার আবার একটুখানি এক্সপ্লেন করো, আর একটা প্যারা করে। তুমি সর্বোচ্চ এটা পরের পেজে গিয়ে আর 2-3 লাইন লিখতে পারো। খটা এই পেজে লিখে, হাফ পেজ লিখে, অপর পেজে সর্বোচ্চ 1-2 লাইন যেতে পারো। তুমি কি পরের পেজে যাচ্ছ না সেটা হচ্ছে বড়, এটা তুমি 2টো প্যারা করলা কিনা। খতে 2টো পয়েন্ট, কারণ এটা 2 মার্কের প্রশ্ন, তোমাকে 2 পয়েন্টে লিখতে হবে। এরপরে আসো তুমি ভাইয়া, আচ্ছা আমরা তাহলে জরিনার স্টাইল আর না দেখি, হ্যাঁ আমরা জরিনার স্টাইল পরে দেখবো, আগে জারিনেরটা দেখি। এখানে খ লিখে সে সর্বোচ্চ এই পর্যন্ত এসেছে, আসার পরে ভাইয়া সে এবার এখানে গ শুরু করবে, গটা ঠিক পেজের মাঝখানে দিতে হবে, বা তুমি পেজের শুরুতেও দিতে পারো, খ যদি ওই পেজে শেষ হয় এই পেজের শুরুতে দিবে, দিয়ে গড় ক্ষেত্রে লিখতে হবে তোমার 3টা প্যারা। গড় ক্ষেত্রে কয়টা প্যারা, 3টা প্যারা হতে হবে, কারণ 3 মার্কের প্রশ্ন। জরিনা যদি পুরোটা 1 পেজে 1 প্যারাগ্রাফে লেখে, জারিনকে কি করতে হবে, 3 প্যারায় লিখতে হবে, যদি সে 3 মার্কস পেতে চায়। আর যদি 1 প্যারায় লেখে সে 2 পাবে, হাইস্ট 2 এর বেশি পাবে না।
তাহলে কি করতে হবে ভাইয়া, তোমার এখানে একটা পয়েন্ট লিখছো, এরপরে আরেকটা প্যারা করলা, করে আরেকটা পয়েন্ট লিখছো, মাঝে হালকা 1 লাইন পরিমাণ স্পেস রাখবা, সর্বনিম্ন 1 লাইন পরিমাণ। ওকে, 1 থেকে 2 লাইন পরিমাণ স্পেস রেখে তারপর কি করলা, তুমি দুটো প্যারা করলা, করে এই পরের পেজে যাও। এবার এই পরের পেজে গিয়ে ভাইয়া এখান থেকে তুমি কি করবা, আরেকটা পয়েন্ট লিখলা। যদি হাফ পেজের আগেই শেষ হয়ে যায় তাহলে ঘ এই পেজে শুরু করবা। কথা বুঝতেছো? যদি এই গ নাম্বারের পয়েন্টটা হাফ পেজের আগে শেষ হয়েছে তাহলে এখানে ঘ শুরু করবা। কিন্তু যদি এইটা হাফ পেজের নিচে চলে আসে তাহলে এই ঘটা এখানে শুরু করবা না, ঘটা পরের পেজে গিয়ে শুরু করবা। তাহলে কোথায় শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, বুঝতেছো তো? এবং ঘতে 3টা পয়েন্ট লিখতে হবে। ঘতে কি করবা, ঘতে তুমি একটা নতুন পেজে শুরু করো, এখানে শুরু করলা, ধরো এখানে ঘটা শুরু করে ভাইয়া এখানে একটা পয়েন্ট করলা, 4টা পয়েন্টে লিখতে হবে। কয়টা পয়েন্ট বোকারা, 4টা পয়েন্টে ঘ লিখতে হবে। এই পেজে 2 পয়েন্ট লেখো, ওই পেজে 2 পয়েন্ট লেখো, 2টা প্যারা লেখো, টোটাল 4 প্যারা লিখতে হবে তোমার ঘ। আসো, তাহলে তুমি সঠিক স্ট্রাকচার, সঠিক মাপ বুঝেছো? না বুঝলে নিচে লিখবা। তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য আমাদের 2জন মডারেটর আছে। এর নিচে আসো ভাইয়া, ক এবং খ এই ক্ষেত্রে হতে হবে নির্ভুল, কারণ ক খ ডিরেক্ট বই থেকে টু দা পয়েন্ট, একদম ডিরেক্ট বই থেকে কোশ্চেন করবে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। তাহলে এক্ষেত্রে হবে নির্ভুল হতে হবে। আর গ ঘতে এটার নাম হচ্ছে কি, সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন। তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গাটা হচ্ছে গ এবং ঘ, গ এবং ঘ। তুমি কতটা ক্রিয়েটিভ হতে পারো এটা দেখাবে। কিন্তু ক খতে ভুলেও নিজের ক্রিয়েটিভিটি দেখানো, এটা এক কথায় উত্তর হবে। এটা হবে কি একদম মূল বই থেকে এক কথায় উত্তর, একটা লাইন অথবা 2টা লাইন। আর এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা বা ব্যাখ্যা, অনুধাবনমূলক খতে। আর গ ঘতে কি করবা, উদ্দীপকের সাথে যে বইয়ের মিল আছে এই মিলগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলবা, 3টা প্যারাই, অথবা অমিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো ফুটিয়ে তুলবা। আর উচ্চতর দক্ষতাতে তোমার নিজস্ব বিশ্লেষণ, নিজস্ব সিদ্ধান্তমূলক এই ক্রিয়েটিভিটিগুলো দেখিয়ে দিবা 4টা পয়েন্টে। বুঝতে পেরেছো? আসো তারপর সর্বশেষ আসো ভাইয়া, সেটা হচ্ছে খাতা সাজানো। কিভাবে তুমি খাতা সাজাবা, অলরেডি আমি বলে দিয়েছি, মার্জিন এবং স্পেসিং। তুমি কিভাবে মার্জিন করবা আমি অলরেডি শুরুতে বলে দিয়েছি, স্পেস কিভাবে রাখবা শুরু শেষ বলে দিয়েছি। কাটাকাটি করা যাবে না, সর্বোচ্চ এক টানে কাটতে হবে। তুমি একাধিক টানাটানি কাটাকাটি করতে পারবে না। তুমি যদি একাধিক কাটাকাটি করো তোমার খাতা সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে, সে তোমাকে কিন্তু খুবই কম মার্ক দিবে। মনে রাখবা, একটা বোর্ডের খাতা যারা দেখে তার হাতে শত শত খাতা থাকে, বাট এই 100 খাতার ভিতর 3জন স্টুডেন্ট খুব সাজিয়ে লিখতে পারছে, খুবই নির্ভুল এবং যে স্ট্রাকচার দেখিয়ে দিয়েছে ওইভাবে লিখতে পারছে, সেই কয়জনকে সে সর্বোচ্চ মার্ক দিবে, তার বুট প্লেস করবে। সিকিউতে 1টা 2টা মার্ক অনেক ব্যবধান তৈরি করে, 1টা 2টা মার্কের জন্য। তোমার ফ্রেন্ড, তুমি পাচ্ছ 7 করে, তোমার ফ্রেন্ড পাচ্ছে 9 করে, ও এ পাইলে তুমি এ মাইনাস পাবা, কারণ 5টা সিকিউ 2 করে কম পাওয়া মানে 10, এটা হিউজ মার্ক। এই ব্যবধানটা তৈরি হতে দেওয়া যাবে না। এজন্য শুরুতে যে স্পেসিং বললাম, যে স্ট্রাকচার বললাম, এগুলো ফলো করো। হাইলাইটিং কৌশল অবশ্যই চেষ্টা করবা ব্লু কালার পেন ইউজ করার। ব্লু কালার পেন দিয়ে কি করবা, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে হাইলাইট করে দিবা। চিত্র ডায়াগ্রামের ব্যবহার, কৃষি শিক্ষা যদি লেখো মানে চিত্র দেওয়ার ইউজ করবা, ভূগোল লিখলে চিত্র দেওয়ার ব্যবহার করার চেষ্টা করবা। এইটা তোমার মার্কের মান অনেক বাড়িয়ে দেবে। এবং চেষ্টা করবা ডায়াগ্রাম দিয়ে লিখতে। ধরো যে তুমি এইভাবে লিখতেছো, তোমার একজন ফ্রেন্ড কি করতেছে, তুমি এই শুধু প্যারাগ্রাফ স্টাইলে না লিখে তুমি এটাকে কি করলা, তোমার কোনো একটা সাদৃশ্য বৈসাদৃশ্য চেয়েছে বা দুটোর তুলনামূলক ব্যাখ্যা চেয়েছে। হ্যাঁ, ধরো যে খরিফ এবং রবি সম্পর্কে জানতে চেয়েছে কৃষি শিক্ষায়, তুমি একটা বক্স করলাম, করে বক্সের ভিতর কি করে দিলা, 2টা ভাগ করে দিলা, খরিফ এবং রবি। 2টার কি করতেছো, এই খরিফ মৌসুমে কি কি হয়, রবি মৌসুমে কি কি হয়, সুন্দর করে চিত্রের মাধ্যমে তুলে দিলা। টিচার যখন এই খাতাটা দেখবে এক নজর তাকিয়ে তার কি হয়ে যাবে, তার মন খুশি হয়ে যাবে যে ঠিক আছে স্টুডেন্ট সুন্দর করে। তোমরা যারা ভূগোলে পরীক্ষা দিবা, যারা বাংলাদেশ বিশ্ব পরিচয় দিবা, এই টাইপের যে সাবজেক্টগুলো আছে যেখানে এরকম তুলনামূলক দেখানোর সুযোগ আছে, সেগুলোকে এই বক্সের মাধ্যমে দেখাবা। এটা তোমার মার্ক অনেক বাড়িয়ে দেবে। এবং সর্বশেষ তোমার যে বিষয়টি, সেটা হচ্ছে কলম নির্বাচন। ভাইয়া তোমাদের একটা গুড নিউজ দিতে চেয়েছি না একদম ক্লাসের শেষে, গুড নিউজটা বলবো তার আগে বলি, কলম নির্বাচন। তোমাকে সঠিক কলম নির্বাচন করতে হবে। তুমি বলবা ভাইয়া পরীক্ষার দিন নতুন 1 ডজন কলম পকেটে নিয়ে গেছে, হবে না। যত দামি কলমই নাও, যত কম দামি কলমই নাও, তুমি 5 টাকা দামের কলমই ইউজ করো, সমস্যা নাই। 10 টাকা 20 টাকা দামের কলমই ইউজ করো, সমস্যা নেই। বাট সেই কলমটা পরীক্ষার দিন সকালে কেনা যাবে না। অ্যাটলিস্ট 2টা থেকে 3টা করে সিকিউ লিখছো, একটা পেন কেনার পরে সেটা দিয়ে অ্যাটলিস্ট 2টা সিকিউ লিখছো, 2টা বা 3টা সিকিউ লিখে বাসায় প্র্যাকটিস করে তারপরে সেই কলম নিয়ে যাবা। এসএসসি পরীক্ষার জন্য কলম কিনবা 7 দিন আগে। কয়দিন আগে? 7 দিন আগে কিনে সেই কলমগুলোতে রেগুলার প্র্যাকটিস করতে থাকবা। পরে পরীক্ষার দিন কি করবা, যখন এরকম 4টা কলম প্র্যাকটিস করে রাখছো নতুন কলম, ওগুলো পরীক্ষার দিন নিয়ে যাবা। ইনশাল্লাহ
তুমি খুব স্মুথলি, খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারবা। সর্বশেষ তোমাদের জন্য একটা গুড নিউজ দেই। গুড নিউজটা হলো এইচএসসি 2025, এইচএসসি, এসএসসি না, আমার জাস্ট 3টা বাংলা ক্লাসের মাধ্যমে আমাকে 70,000 সাবস্ক্রাইব করেছিল ইউটিউবে, আমার আরেকটা চ্যানেলে। 3টা বাংলা ক্লাসে। কি ছিল সেই 3টা? এবং সেই বাংলা ক্লাসগুলোতে কয়েক লক্ষ করে ক্লাস স্টুডেন্টরা দেখে খুবই উপকৃত হয়েছিল। যেটা ইউটিউবে আর কোনো চ্যানেল করেনি, সেটা ছিল তোমার ম্যাজিক ক্লাস। আমি একটা গল্প, অনেক বড় অপরিচিতা গল্প, এইচএসসিতে তোমরাও পড়বা, বিলাসী গল্প, অনেক বড় প্রেমের কাহিনী, মৃত্যুঞ্জয়ের বিলাসীর বা অপরিচিতাতে অনুপমার কল্যাণীর প্রেমের কাহিনী, অনেক বড় গল্প। এই 8-10 পেজের গল্পটাকে আমি জাস্ট 2 পেজে নিয়ে আসছি। এই 2 পেজে কি নিয়ে আসছি? বাংলাদেশের সকল বোর্ডের এবং সকল স্কুল কলেজের এই বছর টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে যে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলোকে খুব সুন্দর করে প্রশ্নগুলোকে আমি 2টা পেজের ভিতরে ইমেজের মাধ্যমে নিয়ে আসছি, যেটা দেখে স্টুডেন্টরা জাস্ট এক নজর করে দেখছে, পুরো গল্প মুখস্থ হয়ে গেছে। তো এইটাকে হচ্ছে ম্যাজিক ক্লাস বলে। আমি তোমাদের যে 9টা গদ্য আছে, 8টা পদ্য আছে, তারপরে তোমাদের উপন্যাস আছে, এই সব কিছুকে, 18টা টপিককে আমি জাস্ট 9 ঘন্টার একটা ক্লাসে, ভাই এইটা রেডি করতে আমার অনেক পরিশ্রম হচ্ছে। এই প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতাকে এত চমৎকার ভাবে এবং পুরো টেস্ট পেপার সবগুলো বাজারে যতগুলো আমার এখানে ভর্তি গাইডের, আমি গত 2 দিন ধরে কাজ করতেছি। আমার প্রতিদিন সকাল 8টা থেকে, আমি মাত্র ঢাকা ভার্সিটিতে মাত্র 3rd ইয়ারে পড়ি, আমার প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমার ডিপার্টমেন্টে ক্লাস থাকে। এই ক্লাস করে এসে তারপরে আমি রাত জেগে জেগে তোমাদের জন্য এই ক্লাসটা বানাচ্ছি। 9 ঘন্টার একটা ক্লাসে আমি তোমাকে, এই ক্লাসটা যারা করবা তাদের কোনো বই পড়তে হবে না। যারা ধরো যে গত 2 বছর কিচ্ছু পড়ো নাই, জাস্ট এই ক্লাসটা দেখবা, ম্যাজিক ক্লাসটা, যেটা আরো একদিন পরে আসবে। দেখি কালকে রাত্রে আনা যায় কিনা। কালকে রাত্রে হয়তো আনা পসিবল হবে না, পরশুদিন আনতে পারি। পসিবল হলে আমি কালকে আনবো, না হলে পরশুদিন আনবো ক্লাসটা। ওই ক্লাসটা যারা করবা, ধরো যে সারা বছর কিচ্ছু পড়ো নাই, বউ উপন্যাস বোঝো না, নাটক গল্প কবিতা কিছু বোঝো না, জাস্ট 9 ঘন্টা একটা ক্লাস শুধু শুনবা। নোমান ভাই মুগ্ধা কবিতার মতো, কবির মতো কিভাবে কথাবার্তা বলতেছে, আর চিত্রে কি কি চিত্র বানায় নিয়ে আসছে, জাস্ট দেখবা আর শুনবা। আমি তোমাকে বলে দিতে পারি, তোমার যে ফ্রেন্ডরা বোকা, খুবই কম মেধাবী, ও ভাবতেছে ওই ক্লাস পাবে না, ও পাসই করবে না, ওরে ধরে নে কোনো মতে ক্লাসটাতে বসায় দিবা, ও যে পুরো 9 ঘন্টা দেখতে পারে। এটা, এর নাম আমি রাখছি ম্যাজিক ক্লাস। এইচএসসির স্টুডেন্টরা আমাকে চিনেছে ওই একটা ক্লাস দিয়ে। আমার 100 লাখ স্টুডেন্ট সাবস্ক্রাইব করেছে আমার বাংলা ক্লাস দিয়ে। আজকে আমার কাছে কয়েক হাজার স্টুডেন্ট বাংলা আমার কাছে পেইড বেসে এইচএসসিতে পড়তেছে। সবচেয়ে কঠিন কঠিন কবিতা, বিবেচনের প্রতি মেঘনাথ, রামায়ণটাকে আমি চিত্রের মাধ্যমে এত চমৎকার করে নিয়ে আসছি। তো তোমাদের জন্য এই ম্যাজিক ক্লাসটা আমি আনতেছি ইনশাল্লাহ। এইটা যদি তোমরা ভালো বোঝো, আমি আরো অন্যান্য সাবজেক্টগুলো পড়বো, আমি ম্যাজিক ক্লাস আনার চেষ্টা করব। তো এই ক্লাসটা তৈরি করতে আমার অনেক পরিশ্রম হচ্ছে, আমার জন্য দোয়া করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা আমাকে ইংলিশ ক্লাসের কথা বলছো, আমাদের টিম ইংলিশ ক্লাস নিয়ে কাজ করতেছে। ভাইয়া, কোয়ালিটি কন্টেন্ট দিতে একটু সময় লাগে, এই সময়টা তোমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে, এই চ্যানেলে কিন্তু অলরেডি ম্যাথের টপ এমসিকিউর ক্লাস দেওয়া হয়েছে, আইসিডি টপ এমসিকিউ, বাংলা ফার্স্ট সেকেন্ড সব অধিকাংশ সাবজেক্টের দেওয়া হয়েছে, ভূগোলের দেওয়া হয়েছে, কৃষি শিক্ষার দেওয়া হয়েছে, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একবার দেওয়া হয়েছিল, সেটাকে আমরা আনলিস্টেড করেছি, আমরা আবার নতুন করে দেব। কোন কোন সাবজেক্টগুলো আগে দরকার, যেমন ইসলাম শিক্ষা অনেকে চেয়েছো, সেগুলোও আসবে। তো পরবর্তীতে কোন বিষয়ের ক্লাস চাও সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।